আলাইকুম। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের আজকে আলোচনা করব ইউনিট 4 লেসন 3 লীলানাগ। তোমরা জানো আমি প্যাসেজের আলোচনার সময় এর বিভিন্ন ওয়ার্ডের সিনোনিম দিয়ে দিই। নিচে দেখো সিনোনিম দেওয়া আছে, সাথে সাথে সিনোনিমের পাশাপাশি গুরুত্বপূর্ণ এমসিকিউ অ্যান্সার সহ এগুলো ব্যাখ্যা দিয়ে দেবো ইনশাল্লাহ। এবং এমসিকিউর পাশাপাশি দেখো কোশ্চেনের অ্যান্সার, যে কোশ্চেনগুলো বেশ গুরুত্বপূর্ণ, এই প্যাসেজের সামারি এবং এখান থেকে যে ফ্লোচার্টটা আসতে পারে। এক কথায় 35 মার্কের একটা আলোচনা হবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে। তো চলো আমরা শুরু করি। আজকের প্যাসেজের আলোচনার বিষয় হলো আমাদের লীলা নাগ। তো লীলা নাগের পরিচয় দেওয়া হচ্ছে দেখো কীভাবে। ফার্স্ট ফিমেল স্টুডেন্ট, প্রথম নারী শিক্ষার্থী অব দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইংরেজি বিভাগের ঢাকা ইউনিভার্সিটি। মানে পরিচয়টা বুঝতে পেরেছো, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম নারী শিক্ষার্থী। ইন 1921, 1921 সালে লীলা নাগ পরে ব্র্যাকেট দেখো তার পরিচয় আবার দিচ্ছে, অলসো নোন অ্যাজ লীলা রয়, এবং সে লীলা রয় নামে পরিচিত। তো লীলা নাগ আবার লীলা রয় হলো কিভাবে? এই যে ফর হার ম্যারেজ উইথ অনিল চন্দ্র রয়, কারণ তার বিয়ে হয়েছিল অনিল চন্দ্র রয়ের সাথে। তো তার হাজব্যান্ড যেহেতু রয়, এই পদবি নিয়ে লীলা নাগের নামটা পরে হলো লীলা রয়। এই অনিল চন্দ্র রয়টা আবার কে? তার পরিচয় এখানে দেওয়া আছে, অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস লিডার, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একজন নেতা। তো তার সাথে লীলা নাগের বিয়ে হয়েছিল এবং বিয়ের পরে তার নাম হয়েছিল লীলা রয়। তো যাই হোক, এই লীলা নাগ ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান, তিনি ছিলেন প্রথম নারী বা মহিলা টু বি অ্যাডমিটেড টু দ্য MA ইন ইংলিশ অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির MA-তে ভর্তি হওয়া প্রথম নারী ছিলেন লীলা নাগ। ব্রেকিং প্যাট্রিয়ার্কাল ব্যারিয়ার্স, মানে পিতৃতান্ত্রিক বা পৈতৃক যে সমাজ ব্যবস্থা, মানে পুরুষ শাসিত যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার সকল ব্যারিয়ার্স বাধা ভেঙে লীলা নাগ এস্টাবলিশড দ্য আইডেন্টিটি অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইংলিশ ডিপার্টমেন্টের পরিচয়টা প্রতিষ্ঠা করেছিলেন ফ্রম দ্য ভেরি বিগিনিং, একেবারে সূচনা লগ্ন থেকেই। তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়। তো সেই সময় থেকেই ইংলিশ ডিপার্টমেন্টের একটা আইডেন্টিটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। কি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন? অ্যাজ আ প্ল্যাটফর্ম ফর প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারাল আইডিয়াস, প্রগতিশীল এবং উদার ধারণার। তার মানে ইংলিশ ডিপার্টমেন্টকে তিনি প্রগতিশীল এবং উদার ধারণার একটা কেন্দ্রবিন্দু বা প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন লীলা নাগ। অলদো হার ডিসিশন টু জয়েন দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, যদিও এই ইংলিশ ডিপার্টমেন্টে তার ভর্তি হওয়া বা যোগদান করার সিদ্ধান্ত ওয়াজ ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে মেট উইথ রেজিস্ট্যান্স, মানে বিভিন্ন বাধার মুখে পড়েছিল প্রথম দিকে। তারপরেও শি অ্যাচিভড হার গোল, কিন্তু তার গন্তব্য অর্জন করেছিলেন উইথ আ স্পেশাল পারমিশন, একটা বিশেষ অনুমতির সাপেক্ষে, ফ্রম দ্য দেন ভাইস চ্যান্সেলর ফিলিপ হার্টগ, মানে ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি ছিলেন, ভাইস চ্যান্সেলর ফিলিপ হার্টগ, তার বিশেষ অনুমতিতে তিনি তার এই গন্তব্যে পৌঁছাতে পেরেছিলেন। অ্যান্ড ফুলফিল্ড হার ড্রিম অফ গ্রাজুয়েটিং ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করার তার স্বপ্নটা পরিপূর্ণ করেছিলেন। ইন 1923 সালে শি ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান টু রিসিভ অ্যান MA ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ। 1923 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টে থেকে MA অর্জন করা হিসেবে প্রথম নারী তিনি ছিলেন। বাট লীলা নাগস লেগেসি, কিন্তু লীলা নাগের পরম্পরা, লেগেসি মানে পরম্পরা, গোজ বিয়ন্ড দ্য কনফাইন্স অফ ক্লাসরুমস, মানে তার এই কাজের পরম্পরাটা ক্লাসরুমের ভিতরে আবদ্ধ ছিল না। তার এই কাজগুলো শুধু ক্লাসরুমের ভিতরে আবদ্ধ ছিল না, বাইরেও সামাজিক অনেক কাজ তিনি করেছিলেন। কেমন? হোয়াইল শি ওয়াজ আ স্টুডেন্ট, সে যখন ছাত্রী ছিল, শি ফর্মড দ্য ঢাকা উইমেন্স কমিটি, মানে ঢাকা মহিলাদের কমিটি একটা গঠন করেন। অ্যান্ড রেইজড ফান্ডস ফর দ্য 1921 বেঙ্গল ফ্লাড ভিকটিমস, এবং 1921 সালে বাংলাদেশে যে বন্যা হয়েছিল তাদের বন্যাগ্রস্তদের জন্য তিনি এই সংগঠনের পক্ষ থেকে তহবিল গঠন করেছিলেন।
মানে টাকা উত্তোলন করেছিলেন। শি ওয়াজ অ্যাক্টিভলি ইনভলভড ইন দ্য এম্পাওয়ারমেন্ট অফ ওয়েমেন ইন সোসাইটি। তিনি সমাজে নারীর ক্ষমতায়নের ব্যাপারেও সক্রিয়ভাবে নিযুক্ত ছিলেন। ইন 1923 1923 সালে শি ফাউন্ডেড দীপালি সংঘ। এরপর তিনি দীপালি সংঘ বলে একটা সংস্থা গঠন করলো, হুইচ সার্ভড, তার কাজটা কী ছিল, অ্যাজ আ ট্রেনিং ইনস্টিটিউট। এটা ছিল একটা প্রশিক্ষণ এর জায়গা ফর অ্যান্টি কলোনিয়াল অ্যাক্টিভিস্ট, মানে যারা অ্যান্টি কলোনিয়াল মানে উপনিবেশিক শাসনের বিপক্ষে যারা ছিল, ইংরেজদের শাসনের বিপক্ষে যেসব কর্মী ছিল তাদেরকে ট্রেনিং দিত এই দীপালি সংঘ। যেহেতু এটা 1923 সালের কথা বলা হচ্ছে, তখন ইংরেজের শাসন ছিল আমাদের এখানে, 1947 পর্যন্ত ইংরেজদের শাসন ছিল তোমরা জানো। তো ইংরেজদের বিরুদ্ধে যারা কর্মী ছিল, বিদ্রোহী ছিল, তাদেরকে ট্রেনিং দিত এই দীপালি সংঘ। বিটুইন 1927 অ্যান্ড 1928, 1927 এবং 28 সালের মাঝামাঝি সে এস্টাবলিশড দ্য ফার্স্ট সেলফ ডিফেন্স ইনস্টিটিউট ফর গার্লস ইন বেঙ্গল। বাংলাদেশে নারীদের জন্য প্রথম আত্মরক্ষার একটা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেন। এখানে দেখো গুরুত্বপূর্ণ শব্দের আমি সিনোনিম দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। পরে আমরা দেখছি, দেন অ্যাট দ্য 1928 কলকাতা কংগ্রেস সেশন। এরপরে 1928 সালে কলকাতার কংগ্রেসের অধিবেশনে সি প্রেজেন্টেড আ পেপার, সে একটা শ্বেতপত্র বা পত্র উপস্থাপন করেছিল বা প্রতিবেদন উপস্থাপন করেছিল, অন দ্য হিস্ট্রি অফ দ্য উইমেন্স মুভমেন্ট, মানে নারীদের আন্দোলনের ইতিহাসের উপরে একটা প্রতিবেদন উপস্থাপন করেছিল অ্যাজ আ ডেলিগেট, একজন প্রতিনিধি হিসেবে। ডেলিগেট মানে হলো প্রতিনিধি। এই যে দেখো এখানে সিনোনিম দিয়েছি রিপ্রেজেন্টেটিভ। অ্যান্ড বাই 1929 এবং 1929 সালের ভিতরে লীলা নাগ হ্যাড সাকসেসফুলি ফাউন্ডেড 12 ফ্রি প্রাইমারি স্কুলস ফর গার্লস, এবং 1929 সালের মধ্যেই তিনি নারীদের জন্য 12টি মানে ফ্রি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। অ্যাপার্ট ফ্রম হার কন্ট্রিবিউশন টু উইমেন্স এমানসিপেশন, তো এতক্ষণ তো দেখলাম নারীদের ক্ষেত্রে সে কী অবদান রেখেছে, তো বলছে অ্যাপার্ট ফ্রম মানে এর বাইরেও, কন্ট্রিবিউশন টু উইমেন্স এমানসিপেশন মানে নারীদের মুক্তি বা স্বাধীনতার ক্ষেত্রে তার অবদানের পাশাপাশি লীলা কনসিস্টেন্টলি ভয়েসড হার অপিনিয়ন্স ইন পলিটিক্স অ্যাজ ওয়েল। সে যথারীতি কনসিস্টেন্টলি মানে ধারাবাহিকভাবে রাজনীতিতেও তার মতামতটা ব্যক্ত করতো বা তুলে ধরতো। শি হ্যাড বিন ইমপ্রিজন্ড, এই যে পলিটিক্সে যেহেতু কথা বলা শুরু করেছে, এবার দেখো তাকে কিন্তু কারাবন্দী করা হচ্ছে। শি হ্যাড বিন ইমপ্রিজন্ড অন সেভারাল অকেশনস, তাকে বিভিন্ন সময় কারাবন্দী করা হয়েছিল। এটা শুধু আমাদের দেশ না, বিভিন্ন সময় দেখা যায় মানুষ রাজনীতিতে গেলেই তাকে অ্যারেস্ট করা হয়, ইমপ্রিজন করা হয়, বন্দি করা হয়। তো লীলা নাগকেও করা হয়েছিল। হোয়েন দ্য সাবকন্টিনেন্ট ওয়াজ এমব্রয়েলড ইন টার্ময়েল ডিউরিং দ্য পার্টিশন, এই যে দেশ বিভাগের সময় মানে ভারত এবং পাকিস্তান যখন ভাগ হয়ে যাচ্ছে, এই ভাগ হওয়ার সময় যখন এই উপমহাদেশটা অশান্তিতে জড়িয়েছিল, এমব্রয়েলড মানে জড়িত থাকা, আর টার্ময়েল মানে অশান্তি, মানে অশান্তি দাঙ্গা হাঙ্গামায় যখন জড়িত ছিল, লীলা নাগ সেট আপ ক্যাম্পস ফর ভিকটিম অফ নোয়াখালী রায়টস ইন 1946। এই যে নোয়াখালীতে একটা দাঙ্গা হয়েছিল, সেখানে যারা আহত হয়েছিল, ভিকটিম হয়েছিল, তাদের জন্য একটা ক্যাম্প, শরণার্থী শিবির সে বানিয়েছিল, আশ্রয় কেন্দ্র, 1946 সালে। আর তোমরা জানো ভারত পাকিস্তান ভাগ হয় 1947 সালে। অ্যান্ড ফর অ্যাবান্ডন্ড ওয়েমেন, এবং ক্যাম্প আরও কারদের জন্য ছিল, যারা সমাজের পরিত্যক্ত মহিলা তাদের জন্য। অ্যান্ড রিফিউজেস ফ্রম ইস্ট বেঙ্গল ইন 1947, এবং পূর্ব বাংলা থেকে 1947 সালে যেসব উদ্বাস্তু এসেছিল, রিফিউজি এসেছিল, তাদের জন্যও ক্যাম্প করেছিল। ইন 1946 শি ওয়াজ দ্য ওনলি বেঙ্গলি ওয়েমেন ইলেক্টেড টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ বেঙ্গল। আর 1946 সালে মানে বাংলাদেশের যে সংসদীয় যে নির্বাচন হয়েছিল, তো সেইখানে প্রথম বাঙালি নারী হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন। লীলা নাগ ব্রোক দ্য গ্লাস সিলিং অন সো মেনি লেভেলস। এই গ্লাস সিলিং এমনি গ্লাস মানে হলো কাঁচ, আর সিলিং মানে হলো ছাদ বা ছাউনি।
তো কিন্তু এখানে গ্লাস সিলিং বলতে হলে অদৃশ্য বাধা বোঝানো হয়েছে। গ্লাস সিলিং মানে কি? গ্লাস সিলিং মানে অদৃশ্য বাধা। অন সো মেনি লেভেলস, মানে লীলা নাগ বিভিন্ন ক্ষেত্রে এই অদৃশ্য বাধাকে ভেঙে ফেলেছে। দ্যাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লিমিট হার অন বিং অনলি আ ফেমিনিস্ট। যেহেতু সে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছে, অনেক বাধাকে তো উনি অতিক্রম করেছেন, এজন্য তাকে শুধু একজন নারীবাদী বলাটা কিন্তু খুব কঠিন হবে। মানে সে শুধু একজন নারীবাদী না, শুধু নারীদের জন্য কাজ করে নাই, অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও কাজ করেছেন। শি ফুলফিলস অল দ্য ক্রাইটেরিয়া অফ সিটিজেন, রিবেল, রিফর্মার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট অ্যান্ড এ চেঞ্জ এজেন্ট। মানে তিনি একজন নাগরিক, একজন বিদ্রোহী, একজন সংস্কারক, একজন সামাজিক কর্মী এবং একজন পরিবর্তনের প্রতিনিধির হওয়ার জন্য যতগুলো মানদণ্ড দরকার সবগুলো তার ভিতরে আছে। মানে তিনি শুধু একজন ফ্যামিনিস্ট না, তিনি একজন সিটিজেন, একজন রিবেল, একজন রিফর্মার, একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তার সব বৈশিষ্ট্যগুলো তার ভিতরে আছে। লুকিং অ্যাট দ্য আদার ওয়েমেন হু স্টাডিড ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ মাস লেটার, মানে তার অনেক পরে যারা এই ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশুনো করেছে তাদের দিকে তাকিয়ে, তাদের দিকে যদি আমরা তাকাই, উই ক্যান ট্রেস, আমরা লক্ষ্য করতে পারি দিস ফিচার্স, এই বৈশিষ্ট্যগুলো অফ সোশ্যাল অ্যাক্টিভিজম ইন দেম অ্যাজ ওয়েল, তাদের ভিতরেও এই সামাজিক কর্মকাণ্ডের বিভিন্ন লক্ষণ আমরা দেখতে পারি। তো এইখানে দেখো যথারীতি আমি বিভিন্ন ওয়ার্ডের সিনোনিম দিয়ে দিয়েছি, তোমরা এটা দেখে নিও। তো আমরা এখন চলে যাব এমসিকিউতে। তো দেখো এমসিকিউ আমি একটু পড়িয়ে দেবো একটু দ্রুত, তোমরা একটু খেয়াল করবা। এই যে প্যাট্রিয়ার্চাল, মানে এটা মানে হলো যে পিতৃতান্ত্রিক বলেছিলাম, যে মেল ডোমিনেটেড মানে পুরুষ শাসিত। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড এমানসিপেশন। এমানসিপেশন মানে মুক্তি বা স্বাধীনতা। এই যে ফ্রিডম, লিবার্টি, ডেলিভারেন্স, সবগুলো মানে হলো স্বাধীনতা। তাহলে হবে না কোনটা? না, অপোজিট ওর মিনিং হবে কোনটা? সাবজুগেশন। হোয়াট কাইন্ড অফ ব্যারিয়ার্স ডিড লীলা নাগ ওভারকাম হোয়েন শি গট হারসেলফ অ্যাডমিটেড ইনটু দ্য ইউনিভার্সিটি। যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল কোন বাধা ভেঙেছিল? এটা তো আমরা জানি, দেওয়া ছিল হুবহু। হোয়াট ডাজ দ্য ফ্রেজ গ্লাস সিলিং ইন দ্য প্যাসেজ মিন? একটু আগেই বলেছি গ্লাস সিলিং এর মানে কি? অ্যান আনঅ্যাকনলেজড ব্যারিয়ার টু অ্যাডভান্সমেন্ট, মানে অগ্রসরের পথে অস্বীকৃত যে বাধাগুলো আছে বা অদৃশ্য যে বাধাগুলো আছে সেটাকে বলা হয় গ্লাস সিলিং। হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড এমপাওয়ারমেন্ট? এমপাওয়ারমেন্ট মানে কি? এনাবেলমেন্ট, সক্ষম করা। এমপাওয়ারমেন্ট মানে কি? ক্ষমতায়ন, কাউকে ক্ষমতা দেওয়া। আর এনাবেলমেন্ট মানে হলো কাউকে সক্ষম করে তোলা। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস লীলা নাগ? কোন জিনিসটা দ্বারা লীলা নাগের সবচাইতে আসল পরিচয় পাওয়া যায়? তো এইগুলো যা আছে সেগুলো পুরো পরিচয় পায় না। এই যে ফ্যামিনিস্ট ছিল না, রিবেল ছিল, রিফর্মার ছিল, অ্যাক্টিভিস্ট ছিল, সবগুলো বৈশিষ্ট্য তার ভিতরে ছিল। ডেলিগেট মানে রিপ্রেজেন্টেটিভ, আমরা তখনই বলেছিলাম, এটা সিনোনিম দেখলাম। টার্ময়েল, হ্যাঁ টার্ময়েল হবে, ক্যাওয়াস হবে, অশান্তি, বিশৃঙ্খলা। তারপরে দেখো ক্যাম্পস, ক্যাম্প মানে কি? ক্যাম্প মানে হলো টেম্পোরারি শেল্টার্স ফর দোজ ইন নিড, মানে প্রয়োজন যাদের অভাবী মানুষ তাদের জন্য যে অস্থায়ী টেম্পোরারি যে শেল্টার, আশ্রয় কেন্দ্র, এটাকে তো আমরা ক্যাম্প বলি, তাই না? দ্য ওয়ার্ড রিফিউজি ডাজ নট মিন, রিফিউজির অর্থ না কোনটা? দেখো এই রিফিউজি মানে হলো এসকেপি, মানে যে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার পেয়ে পালিয়ে এসেছে, এক্সাইল যিনি নির্বাসিত, অ্যাজাইলাম শিকার মানে যে আশ্রয় খুঁজে বেড়ায়, সব হলো রিফিউজি। কিন্তু ট্যুরিস্ট, ট্যুরিস্ট কিন্তু তো আমরা জানি ভ্রমণকারী, সে কিন্তু রিফিউজি না। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট সিনোনিমাস উইথ দ্য ওয়ার্ড রিফর্মার? তো রিফর্মারের সিনোনিমাস না কোনটা? কনজারভেটিভ, কনজারভেটিভ মানে রক্ষণশীল, যে পরিবর্তন করতে চায় না। তারপর দেখো এই যে ভয়েসড, ভয়েসড মানে কি? আটার্ড, মানে আটার মানে হলো উচ্চারণ করা, আর ভয়েস মানে হলো কোনো কিছু বলা, উচ্চারণ করা। একইভাবে দেখো অ্যাবান্ডন্ড মানে পরিত্যক্ত। তো এর সিনোনিম কোনটা? এখানে আছে বিলাভড, বিলাভড মানে হলো প্রিয়, পছন্দের, স্পেশাল মানে বিশেষ, অ্যাডোর্ড মানে প্রিয়। তাহলে অ্যাবান্ডন মানে পরিত্যক্ত, তাহলে এগুলো তো হবে না, কোনটা হবে? ফরসেকেন, পরিত্যক্ত। ওকে। লেগেসি, লেগেসি মানে কি? মানে হলো সামথিং ট্রান্সমিটেড বাই এ প্রিডিসেসর। তো দেখো লেগেসি মানে হলো পরম্পরা, মানে একজনের দ্বারা বংশ পরম্পরায় যেগুলো চলে সেটা, যে সামথিং ট্রান্সমিটেড, যে কোনো কিছু মানে ট্রান্সমিট হয়, স্থানান্তর হয় বাই এ প্রিডিসেসর, মানে পরবর্তী প্রজন্মের ভিতরে যেটা ট্রান্সমিট হয়ে যায়।
হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ দীপালি সংঘ? দীপালি সংঘের কাজ কী ছিল? ওই যে যারা অ্যাক্টিভিস্ট ছিল, অ্যান্টি কলোনিয়াল অ্যাক্টিভিস্ট, তাদেরকে ট্রেনিং দেওয়া। হোয়াট ডাজ প্ল্যাটফর্ম ইমপ্লাই? প্ল্যাটফর্ম মানে কি? বেসিস ফর ফিউচার ডেভেলপমেন্ট, ভবিষ্যৎ উন্নতির জন্য একটা ভিত্তি, এটাকে বলা হয় প্ল্যাটফর্ম। তারপরে ক্যাম্প মানে আমরা আগে দেখেছি। তারপরে আমরা এখানে দেখব এই যে ভয়েসড মানে এখানে আরেকটা অ্যান্সার দেওয়া আছে, সেটা হলো স্পোক ফোর্সফুলি। এই যে ভয়েসড, হ্যাঁ, এটা আন্ডারলাইন করা হয় নাই। ভয়েসটার মানে জানতে চেয়েছে। ভয়েস মানে হলো স্পোক ফোর্সফুলি, মানে খুব বলিষ্ঠভাবে বলেছিলেন, এটা হলো ভয়েসড। হুইচ আইডিয়া ডিড লীলানাগ এস্টাবলিশ? লীলানাগ কোন আইডিয়াটা এস্টাবলিশ করেছিল? লিবারাল অ্যান্ড প্রোগ্রেসিভ আইডিয়া। এটা আমরা প্রথমে দিকে দেখেছিলাম। আমরা সিনোনিম এমসিকিউ প্রায় শেষের দিকে চলে এসেছি। তো এখানে বলছে হলো এই যে এমব্রয়েলড ইন টার্ময়েল, এর এই এমব্রয়েলড মানে কি? ইনভলভড ইন কনফ্লিক্ট। আমরা বলেছিলাম এমব্রয়েলড মানে হলো জড়িত, কিন্তু এটা কিসে জড়িত? ভালো কাজে জড়িত না, এটা হলো কোন দ্বন্দ্ব সংঘাতে জড়িত, ইনভলভড ইন কনফ্লিক্ট। হোয়াট ডাজ ব্রেকিং প্যাট্রিয়ার্কাল ব্যারিয়ার্স ইমপ্লাই? এই যে পিতৃতান্ত্রিক বাধাকে ভাঙা, এর মানে কি? ওভারকামিং দ্য নর্ম সেট বাই মেলস, মানে পুরুষেরা যে নিয়ম নীতি তৈরি করে দিয়েছে সেগুলোকে জয়লাভ করা। লীলানাগস প্রেজেন্স অ্যাট দ্য কলকাতা কংগ্রেস সেশন ইন্ডিকেটস হার, উনি যে কলকাতার কংগ্রেসের অধিবেশনে উপস্থিত ছিলেন, এটা দ্বারা কী বোঝানো হয়েছে? ইনভলভমেন্ট ইন ন্যাশনাল পলিটিক্স, জাতীয় রাজনীতিতে তার অন্তর্ভুক্তি। লীলানাগস ইনভলভমেন্ট ইন দ্য নোয়াখালী রায়টস ইন 1946 শোজ হার, উনি যে নোয়াখালী দাঙ্গাতে তার যে অবদান ছিল, সেটা দ্বারা কী বোঝানো হয়েছে? হিউম্যানিটারিয়ান অ্যাপ্রোচ, মানে মানবতার তার একটা ভিত্তি বা অগ্রসর, মানবতার দিকে অগ্রসর হওয়া বোঝাইছে এখানে। লীলানাগ ওয়াজ ভেরি মাচ কমিটেড টু, তিনি কোন জায়গায় বেশি কমিটেড ছিল, প্রতিজ্ঞাবদ্ধ ছিল? রিফর্মিং দ্য দেন সোসাইটি, তৎকালীন সমাজকে সংস্কার করা। এখানে আরও কিছু আছে, আমি আর পড়াচ্ছি না, তোমরা একটু দেখে নিও, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে। এবার একটা কোশ্চেন নিয়ে একটু আলোচনা করো, তোমরা একটু কোশ্চেনটা দেখো। সেটা হলো হোয়াট ওয়াজ লীলানাগস সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন টু দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা? এই ঢাকা ইউনিভার্সিটি তার অবদানটা কী ছিল? তো ওই যে আমরা একটু আগেও কিন্তু পড়েছিলাম, এই যে মেইনলি কাজ হলো এটা, যে একে এমন একটা প্ল্যাটফর্ম বানাইছিল ফর প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারাল আইডিয়াস, এটা কিন্তু তার কাজ ছিল। তিনি এই ডিপার্টমেন্টটাকে প্রোগ্রেসিভ এবং লিবারাল আইডিয়াসের একটা প্ল্যাটফর্ম বানানোটাই তার মেইন অবদান ছিল। হোয়াট ওয়ার সাম অফ দ্য চ্যালেঞ্জেস লীলানাগ ফেসড? হ্যাঁ, পারসুইং পারসুইং হার এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার, তার শিক্ষা এবং ক্যারিয়ারের ক্ষেত্রে কী কী বাধাটা তিনি পেয়েছিলেন? ওই যে ঘুরে ফিরে একই কথা, লীলানাগ ফেসড প্যাট্রিয়ার্কাল ব্যারিয়ার্স, এই যে পিতৃতান্ত্রিক বাধা তিনি পেয়েছিলেন, মানে পুরুষ শাসিত বাধা পেয়েছিলেন। সোশ্যাল রেজিস্ট্যান্স, সামাজিক অনেক বাধা পেয়েছিলেন। বিকজ উইমেন ওয়ার ডিসকারেজড ফ্রম হায়ার এডুকেশন, নারীদেরকে উচ্চশিক্ষা থেকে নিরুৎসাহিত করা হতো। শি নিডেড স্পেশাল পারমিশন ফ্রম দ্য ভাইস চ্যান্সেলর টু স্টাডি ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ভাইস চ্যান্সেলরের বিশেষ পারমিশন তার দরকার হয়েছিল এই ডিপার্টমেন্টে পড়ার জন্য। হাউ ডিড লীলানা কন্ট্রিবিউট টু উইমেন এম্পাওয়ারমেন্ট? নারী ক্ষমতায়নের ক্ষেত্রে লীলানাগের অবদান কী ছিল? শি ওয়ার্কড ফর উইমেন্স এম্পাওয়ারমেন্ট বাই, হ্যাঁ, সে নারীর ক্ষমতায়নের জন্য কাজ করেছিল কীভাবে? বাই ফাউন্ডিং দীপালি সংঘ স্থাপন করে, এস্টাবলিশিং সেলফ ডিফেন্স ইনস্টিটিউট ফর গার্লস অ্যান্ড সেটিং আপ প্রি প্রাইমারি স্কুলস ফর গার্লস, এই যে কাজগুলো করে সে নারীর ক্ষমতায়নে অবদান রেখেছিল। হোয়াই ইজ লীলানাগ কনসিডার্ড আ মাল্টি ফ্যাসেটেড ফিগার বিয়ন্ড জাস্ট আ ফ্যামিনিস্ট? এই কোশ্চেনটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। বলছে কেন লীলানাগকে শুধুমাত্র নারীবাদী না বলে বহুমুখী চরিত্রের বা মানে বহু গুণের গুণান্বিত ব্যক্তি হিসেবে কেন বিবেচনা করা হয়? কারণ দেখো, লীলানাগ ওয়াজ নট অনলি আ ফ্যামিনিস্ট, সে শুধু একজন নারীবাদী ছিল না, বাট অলসো রিবেল, রিফর্মার, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট অ্যান্ড হিউম্যানিটারিয়ান, অ্যাজ শি ওয়ার্কড ইন এডুকেশন, পলিটিক্স, সোশ্যাল রিফর্ম অ্যান্ড রিলিফ অ্যাক্টিভিটিস। এই যে তিনি রাজনীতিবিদ ছিলেন, সংস্কারক ছিলেন, বিদ্রোহী ছিলেন, মানবদরদী ছিলেন। কেন ছিলেন? কারণ তিনি শিক্ষাক্ষেত্রে কাজ করেছেন, রাজনীতিতে কাজ করেছেন, সমাজ সংস্কারে কাজ করেছেন এবং ত্রাণের জন্যও কাজ করেছেন, রিলিফ অ্যাক্টিভিটিস, ওই যে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করেছিলেন।
হাউ ক্যান লীলা নাগ বি রিগার্ডেড অ্যাজ এ চেঞ্জ এজেন্ট রেদার দ্যান অনলি এ ফ্যামিনিস্ট? এই কোশ্চেনটাও গুরুত্বপূর্ণ। শুধুমাত্র নারীবাদী না বলে একজন পরিবর্তনকারী হিসেবে কেন তাকে বিবেচনা করা যেতে পারে? শি ইজ রিগার্ডেড অ্যাজ এ চেঞ্জ এজেন্ট। তাকে চেঞ্জ এজেন্ট বলা যেতে পারে কেন? বিকজ শি ব্রট সোশ্যাল চেঞ্জ। সে সামাজিক পরিবর্তন এনেছিল থ্রু এডুকেশন, শিক্ষার মাধ্যমে, উইমেন্স এম্পাওয়ারমেন্ট, নারী ক্ষমতায়নের মাধ্যমে, পলিটিক্যাল পার্টিসিপেশন, রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে, অ্যান্ড হিউম্যানিটারিয়ান সার্ভিসেস ডিউরিং ক্রাইসিস, এবং বিভিন্ন সংকটের সময় মানে বিভিন্ন মানবিক সাহায্যের মাধ্যমে এই কাজগুলো করেছেন। তাহলে সে কিন্তু একজন শুধু ফ্যামিনিস্ট আমরা বলতে পারবো না তাকে। হোয়াট ইজ আ প্যাট্রিয়ার্কাল ব্যারিয়ার? এই পুরুষ শাসিত বা পিতৃতান্ত্রিক বাধাটা কি? এই কোশ্চেনটা বেশ গুরুত্বপূর্ণ। তো এটা হলো রেফার্স টু সোশ্যাল রেস্ট্রিকশনস, মানে এই পিতৃতান্ত্রিক বাধা বলতে বোঝানো হয় সামাজিক কিছু রেস্ট্রিকশনস, মানে বিধিনিষেধ ক্রিয়েটেড বাই মেল ডোমিনেটেড সিস্টেম, এটা পুরুষ শাসিত পদ্ধতি দ্বারা তৈরি করা হয়েছে, যে নিয়মগুলো দ্যাট লিমিট উইমেন্স রাইটস, যেটা নারীদের অধিকার, সুযোগ সুবিধা এবং স্বাধীনতাকে সংক্ষেপ করে দেয়, লিমিট করে দেয়, এটাকে বলা হয় প্যাট্রিয়ার্কাল ব্যারিয়ার। হোয়াই ইজ লীলা নাগ আ ইউনিক ওম্যান? সে কেন একজন ইউনিক ওম্যান? এটা আমাদের আর বলা লাগবে না, এই অ্যান্সার আমরা অনেকবার বলেছি। এই যে দেখো অনেকবার বলেছি। হাউ ডিড দ্য ইনফ্লুয়েন্স অফ আদার ফিমেল স্টুডেন্টস অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, স্যার হাউ ডিড শি, মানে সে কীভাবে ওই ইংলিশ ডিপার্টমেন্টের অন্য নারী শিক্ষার্থীদেরকে প্রভাবিত করেছিলেন? হার অ্যাচিভমেন্টস, তার অর্জনগুলো ইন্সপায়ার্ড আদার ফিমেল স্টুডেন্টস, অন্য নারী শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করেছিল টু পারসিউ হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা গ্রহণ করতে, অ্যান্ড এঙ্গেজ ইন সোশ্যাল অ্যাক্টিভিজম, এবং সামাজিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত হতে, অ্যান্ড লিডারশিপ রোলস, এবং নেতৃত্বের ভূমিকা গ্রহণ করতে অন্যদেরকে অনুপ্রাণিত করেছিল। তারপরে দেখো, হাউ ডিড লীলা নাগস এফোর্টস ইন বেঙ্গল ফ্লাড রিফ্লেক্ট হার ডিভোশন টু সোশ্যাল অ্যাক্টিভিজম? তো কিভাবে এই যে বাংলাদেশের বন্যায় তার যে অবদানটা, সেটা কিভাবে সামাজিক কর্মকাণ্ডের প্রতি তার অবদানের কথাই তুলে ধরা কিভাবে? শি ফর্ম দ্য ঢাকা উইমেন্স কমিটি, সে ঢাকা উইমেন্স কমিটি গঠন করেছিল, অ্যান্ড রেইজড ফান্ডস ফর ফ্লাড ভিকটিমস, এবং বন্যার্তদের জন্য তিনি তহবিল গঠন করেছিলেন। শোয়িং হার স্ট্রং কমিটমেন্ট টু হিউম্যানিটারিয়ান অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক। আর এখানে দ্বারা কী বোঝানো হয়েছে? যে মানবতা এবং সামাজিক কর্মের প্রতি তাদের দায়বদ্ধতা, সেটাই তিনি দেখিয়েছিলেন। তো এবার দেখো সামারিটা আমি আর পড়িয়ে দেব না। এটা আমি যথেষ্ট ভালোভাবে এবং সহজে লেখার চেষ্টা করেছি। তোমরা এটা দেখে এটাও লিখতে পারো, নিজের মতো লিখতে পারো। বাট এখান থেকে একটা আইডিয়া নিতে পারো যে টোটাল প্যাসেজ থেকে আমরা কোন, কোন কথাগুলো আমরা নিয়েছি। এটা তুমি তোমার নিজের মতো করেও লিখতে পারো। তো এরপরে আমাদের চলে আসছিল লাস্ট ওয়ান, আমাদের ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট যারা লিখতে পারো না, এইখানে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ফ্লো চার্ট লেখার নিয়মটা দেখে নিতে পারো। আবার ফ্লোচার্ট লেখার নিয়মটাও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইনশাল্লাহ দিয়ে দেবো। তো দেখো আমাদের এখানে ফ্লোচার্টটা কী চেয়েছে, মেইনলি দেখো শোয়িংয়ের পর শোয়িং দ্য কন্ট্রিবিউশনস অফ লীলা নাগ, লীলা নাগের অবদানটা কী কী। একটা আমাদের দেওয়া ছিল এস্টাবলিশিং ইংলিশ ডিপার্টমেন্ট অ্যাজ এ প্রোগ্রেসিভ প্ল্যাটফর্ম, এটা তো আমরা অনেকবারই পড়লাম, তাই না? ইংলিশ ডিপার্টমেন্টকে একটা প্রোগ্রেসিভ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলেছিলেন, এটা তার একটা অবদান। পরে দেখো, যেহেতু এটা প্রথম অ্যান্সারটা আইএনজি আকারে আছে, সবগুলো অ্যান্সার কিন্তু আমরা আইএনজি আকারে লিখবো। যে ফর্মিং ঢাকা উইমেন্স কমিটি, এই যে উইমেন্স কমিটি গঠন করেছিল, ফাউন্ডিং দীপালি সংঘ করেছিল, এস্টাবলিশিং সেলফ ডিফেন্স ইনস্টিটিউট ফর গার্লস, নারীদের জন্য আত্মরক্ষার ইনস্টিটিউট গড়েছিল, দ্য প্রেজেন্টিং পেপার অন উইমেন্স মুভমেন্ট, হ্যাঁ, নারীদের আন্দোলনের ওপরে তার একটা প্রতিবেদন দাখিল করেছিল। তারপরে যে 12টা প্রাইমারি স্কুল করেছিল নারীদের জন্য। এই যে এইগুলোই কিন্তু তার অবদান ছিল, কন্ট্রিবিউশন অফ লীলা নাগের অবদান। তো আমার মনে হয় তোমরা প্যাসেজটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো কিছু বলার থাকে, জানার থাকে, না বুঝে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি ইনশাআল্লাহ তোমাদেরকে রিপ্লাই দেব, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।